আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি তামান্না নাহিদ খান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। গতকাল তিনি নিজেই বিষয়টি জানান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় তিনি এ ঘোষণা দেন। সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখর করে তোলে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল নয়াপল্টন অফিসে যাবেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক ও সরকারি দলের সংসদীয় সভা আজ। জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে বেলা 11টায় সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বিকেল 4টায় সরকারি দলের সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সরকার দলীয় সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত জ্বালানি। গত কয়েকদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে জ্বালানি ঘাটতি। প্রাইভেট কার বা বাস, ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত মোটর সাইকেল নিয়েও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তেল নিতে আসা গ্রাহকদের। এছাড়াও তেল নেই এমন সাইনবোর্ডও দেখা যায় কিছু পাম্পে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছে, চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে। কালোবাজারি রোধে সরকারের জোরালো নজরদারির দাবি করেছে ভুক্তভোগীরা। এ মুহূর্তে রাজধানীর পরিবাগের একটি পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, পাম্পে কি অবস্থা দেখছেন? পাম্পের দীর্ঘ সারি রয়েছে। পাম্পের যে পাশের সড়ক রয়েছে, পরিবাগ থেকে শাহবাগের যে সড়কটি রয়েছে, সেই সড়ক জুড়ে দীর্ঘ সারি রয়েছে। বাইকারদের প্রচুর চাপ রয়েছে এই পরিবাগের পাম্পটিতে, কারণ ঢাকা শহরের বেশ কিছু পাম্পেই জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তাই সেই বাইকাররা, অফিসগামী যেসব ব্যক্তিরা রয়েছে, তারা এই পাম্পটিতে এসে তারপরে তারা অকটেন পেট্রোল সংগ্রহ করছেন। তারা বলছিলেন যে কেউ কেউ অভিযোগ করছেন যে 13-14টি পাম্প ঘুরে তারপর এসে এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারপরে তারা এই জ্বালানি তেল পেয়েছেন। এছাড়া দীর্ঘ সারি কিন্তু এই প্রাইভেট কারগুলোতেও রয়েছে। তো যে সরকারি নির্ধারিত 5 লিটার তেল যে নেওয়ার কথা রয়েছে বাইকারদের, এছাড়া যে ছোট গাড়ি প্রাইভেট কারের 10 লিটার, সেটি কিন্তু এই পাম্পগুলো থেকে দেয়া হচ্ছে। তবে এমন অভিযোগ পেয়েছি যে সেই দীর্ঘ লাইনের অতিক্রম করে কেউ কেউ সেই পাম্প থেকে তেল নিয়ে আবারও তারা সেই পাম্পে এসে তারা হট্টগোল করছেন। তো সেই পাম্প যারা তেল দিচ্ছেন এই পাম্পগুলো থেকে, তারাও সেগুলো বলছিলেন যে বিশৃঙ্খলা সৃষ্টিও কিন্তু পাম্পগুলোতে হচ্ছে। তো পরিবাগ সহ রাজধানী জুড়ে বিজয় সরণি, সেই আগারগাঁয়ের বেশ কিছু পাম্পেও কিন্তু একই চিত্র দেখা গেছে। তো এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ গাড়ি এই পরিবাগ পাম্প থেকে তারা তেল সরবরাহ করেন। তো সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই পাম্প থেকে তেল সরবরাহ করার একটি নিয়মাবলী এই পাম্পের রয়েছে। তবে সেই তেলের শিথিলতার কারণে কিন্তু তারা মূলত সেই দেরি করেই মূলত এই পাম্পের তারা পাম্পগুলো খুলছেন। এছাড়া তারা বন্ধ করছেন খুব দ্রুত, কারণ তেল নিয়ে তাদের যে বর্তমানে সরবরাহ রয়েছে সেটি তারা বলছেন যে প্রতিবারের তুলনায় সেটি অনেকটাই কম। তো এই ছিল আমার কাছে পরিবাগ ফিলিং স্টেশন থেকে সবশেষ। জানছিলাম জ্বালানি তেলের খবর। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, তাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ফিলিং স্টেশনেও রয়েছে তেল নিতে আসা যানবাহনের চাপ। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন। মহব্বত, মহাসড়ক ও ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়কে দুপুরের পর থেকে যানবাহনের
চাপ বাড়তে থাকে, অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে এই লেনে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এ পর্যায়ে আমরা যেটা দেখেছি যে মহাসড়কের যে এই যে যানজটের যে চাপ, এখানে কিন্তু যাত্রীবাহী বাস যেমন রয়েছে তেমনই কিন্তু প্রচুর সংখ্যক ব্যক্তিগত যানবাহন আমরা চলাচল করতে দেখছি। তো আমি এই মুহূর্তে আছি নগর জলপাই যে বাইপাস এলাকা, এই বাইপাস এলাকাতে আমি যে চিত্র লক্ষ্য করতে, তাহলে যে ঢাকা-গুমি লেনে যানজটের সংখ্যা বেশি, আবার উত্তরবঙ্গমুখী যে লেন রয়েছে এই লেনে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটা কম। আমি সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু এই মহাসড়কে 46,000-এর উপরে যানবাহন চলাচল করেছে, যার থেকে টোল আদায় হয়েছে প্রায় 3,41,00,000 টাকার মতো। আমরা আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আমাদের এই মহাসড়কের দুপাশে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু মাঝে মাঝে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই পেট্রোল পাম্পগুলোতে যে যানবাহন তেল নিতে বা গ্যাস নিতে আসছে, এই সময় কিন্তু তাদের সারি মহাসড়কে পৌঁছে যায় এবং যার কারণে মহাসড়কে কিন্তু যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। তো আমি এই ব্যাপারে পুলিশের মতো কথা বলছি, তারা বলেছে পেট্রোল পাম্পদের জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়কে সতর্ক থাকার জন্য, যাতে তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে পারে। জানছিলাম ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাতবর 17 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি লিখেন, সাব্বাস শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। এদিকে ঘটনাস্থলে গিয়েও আগুন লাগার চিহ্ন দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পালং থানার ওসি মোহাম্মদ শাহ আলম। নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার বেশ কিছু এলাকায় স্মরণকালের সর্বোচ্চ শিলাবৃষ্টি হয়েছে। গতকাল রাত 11:20 শুরু হওয়া আধা ঘণ্টা ব্যাপী শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, মরিচ, কলা সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটির সাথে মিশে গেছে ফসল, ফুটো হয়ে গেছে ঘরের টিন, ভেঙে গেছে গাছপালা। ব্যাপক ক্ষতিতে দিশেহারা কৃষক। অধিনায়ক হলেও ভিয়েতনামের বিপক্ষে জামাল ভুঁইয়ার প্রথম একাদশে না থাকার বিষয়টিকে হাস্যকর বলছেন বাংলাদেশের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। ভিয়েতনামের বিপক্ষে হারের নেপথ্য কারণ খুঁজতে গিয়ে হেড কোচ হাভিয়ের কাব্রেরার ভুল কৌশলকেই দায় দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের জোয়ারের শুরুটা করেছিলেন জামাল ভুঁইয়া। সময়ের পরিক্রমায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের অধিনায়ক হিসেবে। তবে গত এক বছরে অস্ট্রেলিয়া, সেশেলস কিংবা সর্বশেষ ভিয়েতনাম সহ বেশ কয়েকটি ম্যাচে হাভিয়ার কাব্রেরার প্রথম একাদশী সুযোগ পাননি জামাল। অথচ দলের মূল অধিনায়কের দায়িত্বটা তার কাঁধেই। বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরার অধীনে পরিষ্কার নয় দলে জামাল ভুঁইয়ার ভূমিকা। পুরো বিষয়টিকেই হাস্যকর বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার। আমার কাছে ব্যাপারটা সত্যিকার অর্থে বলবো যে এটা হাস্যকর ব্যাপার মনে হয়, কারণ জামাল ভুঁইয়া আমাদের ক্যাপ্টেন এবং দীর্ঘদিন ক্যাপ্টেন্সি নিয়ে আছে। সো যদি আমি জামাল ভুঁইয়াকে ইউজই করতে না পারি, তাহলে আমি ক্যাপ্টেন্সি চেঞ্জ করে দিব। আমার একটা মূল ক্যাপ্টেন থাকবে যে 11-এ খেলতে পারবে, মূল শক্তি। আমি যদি কাউকে খুঁজে না পেয়ে আমি হামজার 11-এ খেলবে, হামজা উইল টেক কেয়ার দিস ওয়ান। সো এই ধরনের কেন স্টেপ নিচ্ছে না? অ্যান্ড কোচের এখতিয়ারও সেটা, বিএফএফ, নট অনলি বিএফএফ। এছাড়াও ভিয়েতনামের বিপক্ষে ব্যর্থতার মূল কারণ হিসাবে হাভিয়ার কাব্রেরা ভুল কৌশলকেই দায় দিয়েছেন শফিকুল ইসলাম। আমরা নেক্সট ম্যাচে কি খেলবো, একদম ওই স্টাইলে খেলা এবং ওই প্লেয়ারদের দিয়েই খেলানো, যে কে কত মুভ করবে, কার কি করা উচিত এবং অপোনেন্টের কি জায়গা কোনটা। ভিয়েতনামের আমি সিঙ্গাপুরের সাথে আমার যেহেতু ফাইনাল ম্যাচ, তো সেখানেই আমাকে ফোকাসটা রাখা উচিত ছিল। আমার মনে হয় সেটা করে নাই। এশিয়ান কাপ বাছার শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।